কোলাপুর নামের একটা পুরনো এলাকা ছিল। সেখানে জগন নামের একটা লোকের বানানো লাচ্ছা পারাঠা পুরো এলাকায় প্রসিদ্ধ ছিল। তার লাচ্ছা পারাঠা খেতে দূর থেকে লোকেরা আসত, আর সেও নিজের দোকানে বেশ ব্যস্ত থাকত। তার দোকানে কয়েক চাকর ছিল, আর তাদের মধ্যে একজন ছিল মাধুরী। মাধুরী জগনের দোকানে লাচ্ছা পারাঠা বানাতে শিখতে এসেছিল, কিন্তু তার ভালো কাজ দেখে জগন তাকে নিজের দোকানে কাজ দিয়ে দেয়। কি ব্যাপার জগন ভাই, তুমি মাধুরীকে তোমার মতন লাচ্ছা পরাঠা বানানো শিখিয়ে দিয়েছো? এখন তো সে তোমার মতনই লাচ্ছা পরাঠা বানায়। আরে এতে আমি কি করলাম ভাই? এইটা তো সবার নিজের ইচ্ছে। মাধুরীর মধ্যে সেই চেষ্টাটা আগের থেকেই ছিল, আমি তো শুধু একটুখানি সাহায্য করেছি। ভালোই হলো। তারপর মাধুরী আর জগন নিজের কাজে ব্যস্ত থাকে। এবার সন্ধে হয়ে যায়। এবার জগন দোকান বন্ধ করে দেয়, আর মাধুরীও নিজের ঘরের জন্য বেরিয়ে যায়। ও একা থাকতো, আর তার ঘর পাশেই ছিল। ওহো, আজকে তো অনেক বেশি গ্রাহক ছিল দোকানে। এতজন এসেছিল লাচ্ছা পারাঠা খেতে। আমার তো হাতে ব্যথা হয়ে গেছে পরোটা বানিয়ে। আরে আরে, তো আমি তোমার হাতটা একটু দাবিয়ে দিই মধুরানী। মাধুরী ঘুরে তাকায়, ওখানে বীরজু দাঁড়িয়ে থাকে। সে একজন দুর্বৃত্ত স্বভাবের লোক ছিল, আর অনেকদিন ধরে মাধুরীর পেছনে লেগেছিল। সে মাধুরীকে বিয়ে করতে চাইতো। কিরে লাফাঙ্গা, তুই আবার চলে এলি? কতবার বলেছি আমার থেকে দূরে থাক, কিন্তু তোর যেন মাথায় কথাই ঢোকে না। আরে রাখছো কেন তুমি মধু? মাঝে মাঝে একটু ভালো করে কথা বলে নাও না। তোর সাথে তো আমার জুতোই কথা বলবে। আর এই মধু মধু বলিস কেন রে? আমার নাম মাধুরী আছে। মাধুরী রেগে ওখান থেকে চলে যায়, আর বীরজু হেসে নিজে নিজে কথা বলতে থাকে। আরে আমার প্রিয় মধু, কতদিন আমার থেকে পালাবি? একদিন না একদিন তোকে তো আমার সঙ্গে বিয়ে করতেই হবে। বীরজু মধুকে বিরক্ত করে দিয়েছিল। সে মধুকে বিয়ে করতে চাইতো, কিন্তু মধু তাকে একটুও পছন্দ করত না। মধু তাকে ক্রমশ অগ্রাহ্য করছিল, কারণ সে একা ছিল, তাই সে কোনো ঝামেলা চাইতো না। পরের দিন মাধুরী আবার তৈরি হয়ে লাচ্ছা পরোটা বানাতে চলে যায়। মধু নিজের কাজে ব্যস্ত থাকে। তখনই ওখানে বীরজু চলে আসে। তুই আবার চলে এলি? একবার বুঝিয়ে দিয়েছি, কথা বুঝতে পারিস না? দেখো মাধুরী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সব জিনিসেরই খেয়াল রাখবো। তুমি আমার সঙ্গে রানীর মতন থাকবে। আমার সঙ্গে বিয়ের জন্যে হ্যাঁ করে দে না। তোর মাথাটা জায়গায় আছে বীরজু, না নেশা করে রেখেছিস? আমায় আবার তোর কোন দরকার পড়বে? আমি পরিশ্রম করে লাচ্ছা পরোটা বানাই, আর তোর মতন দু চারটে অকেজোর চেয়ে বেশি নিজে রোজগার করে নি। আমায় আর তোর কোনো দরকার নেই। আর এই শেষবার তোকে সতর্ক করলাম আমি। এবার আমি যদি তোকে আবার দেখতে পাই, তো আমি গিয়ে পুলিশের কাছে তোর নামে নালিশ করব, বুঝেছিস? এতটা বলে মাধুরী ওখান থেকে চলে যায়। কিন্তু বীরজুকে অপমানিত বোধ হয়। মাধুরী তাকে অকেজো বলে তার মুখে যেন থাপ্পড় মেরেছিল। এই মাধুরীটা তো অহংকারী হলো রে। আমি একে রানী বানাবো বলে ভেবে রেখেছিলাম, আর এ কি না আমার সঙ্গে শত্রুতা করতে চায়। তাহলে ঠিক আছে, অনেক গুমর না নিজের এই লাচ্ছা পরাঠা বানানোর কাজে। হ্যাঁ, এখন আমিও দেখব এই পরোটাগুলো কি করে বানাবে। পরের দিনই বীরজু নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করা ঠিক করল। সে জানত যে লাচ্ছা পরোটার আটা মাধুরী তৈরি করে, তাই সে সকালে তাড়াতাড়ি উঠে মাধুরীর ঘরের বাইরে পৌঁছে যায়। মাধুরী আটা তৈরি করে রেখে দিয়েছিল, আর দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এটাই ঠিক সুযোগ, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজটা করে দিই। বীরজু জানালা দিয়ে ভেতরে চলে যায়, আর মাধুরীর তৈরি করা আটাগুলোতে একটা পাউডার মিশিয়ে দেয় আর চলে যায়। মাধুরী, এখন দেখি যে কে খায় তোর এই লাচ্ছা পরোটা। খুব গুমর ছিল না তোর যে তুই আমার মতন চারটে লোকের কামাই করে নিস? এখন আশেপাশে সব লোকেরা যখন তোর পরোটা খেয়ে বমি করবে, তখন দেখবো যে তুই কি করে কামাইটা করিস। এই সব জিনিস দিয়ে অজানা মাধুরী রোজকারের মতন নিজের কাজে চলে যায়। কিন্তু 1 ঘন্টার মধ্যেই জগনের দোকানে ভিড় একত্রিত হয়। আরে কি হলো? আপনারা সবাই একসঙ্গে এখানে? কি ব্যাপারটা কি? কি ব্যাপার? আগে তো তোমরা আমাদেরকে খারাপ পরোটা খাওয়ালে, আর কিছুই জানো না। তোমার কারণে কত লোকের শরীর কত খারাপ হয়ে গেছে। কি? হ্যাঁ, আপনি কি কথা বলছেন? আজ অবধি তো এইটা ঘটেনি। হ্যাঁ হ্যাঁ,
এটা তো তুমি ভালো করে জানবে যে আজ থেকে আগে ঘটেনি কেন, আর আজকেই বা কেন। আমি তো এতটুকু জানি পয়সার লোভেই তুমি সব জিনিস মেশাতে শুরু করেছো। হ্যাঁ, এর কারণে অনেক লোকেরা অসুস্থ। তোমাকে টাকা তো দিতে হবে। দোকান বন্ধ করো, তোমাকে এইখানে আমরা আর বিজনেস করতে দেব না। আরে আপনারা আগে শান্ত হন। আসলে ব্যাপারটা হলো কি, আমি তো আজকে পরোটা বানাইনি। পরোটার আটাটা তো মাধুরী করেছিল, আর তৈরিও সে। তাই আমি কিছুই জানি না যে কি জিনিসের কথা বলছেন। আপনারা কি বলতে চান জগন দাদা? আমি কি কিছু মিশিয়ে দিয়েছি? সেই সব আমি কি করে জানবো? সেটা তো তুই জানবি রে মাধুরী। তুমি এইসব ড্রামা অন্য কোথাও গিয়ে করবে। এখন তোমার এই দোকান এইখানে চলতে দিতে পারবো না। চলো ভাইরা, এই জিনিসপত্র ওঠাও আর বাইরে ফেলো। না না না, দাঁড়ান, এমন করবেন না। জগন তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তাদের কথা শোনে না। আর এক এক করে তাদের দোকানের পুরো জিনিসপত্র রাস্তায় ফেলে দেওয়া হয়। এইসব তোর জন্য হয়েছে হতচ্ছাড়ি। তোকে একলা দেখে আমি সাহায্যের জন্য হাত দিলাম, আর তুই নিজের লোভের জন্যে আমারই দোকানটাকে খারাপ করলি। আমি তোকে ক্ষমা করতে পারবো না। যা, চলে যা আমার সামনের থেকে। মাধুরী কেঁদে ওখান থেকে চলে যায়। সে বুঝতে পারছিল না যে এইসব কে করল। নিজের চিন্তায় ডুবে মাধুরী হাঁটতে থাকে। তার খেয়ালই থাকে না যে সামনে থেকে গাড়ি আসছে। হঠাৎ মাধুরীর সামনে একটা গাড়ি আসে আর তাকে ধাক্কা মেরে চলে যায়। গাড়িটা ধাক্কা মেরে পালিয়ে যায়, আর লোকেরা মাধুরীকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সে ভীষণভাবে আঘাত পেয়েছিল আর অবশেষে মারা যায়। মৃত্যুর পর মাধুরী একটা ডাইনিতে পরিণত হয় আর হাসপাতালে দাঁড়িয়ে এই সব দেখতে থাকে। আগে হ্যাঁ, এটাতে খারাপ কি হলো? এটা তো তার নিজের কর্মের ফল। তার বানানো খারাপ পরোটা খেয়ে লোকেদের অসুখ হলো। লোকেরা এখনো বমি করে যাচ্ছে। এই সব তো ভগবানের ন্যায় বিচার। ও সবার সাথে খারাপ করলো, তাই তার সাথেও খারাপ হলো। লোকেদের এমন কটু কথা শুনে মাধুরী ডাইনি রেগে যায়। এরা কত খারাপ! আমি তো কিছু করিনি, আর ওরা আমার মৃত্যুর পরেও এমন কটু কথা বলে যাচ্ছে। ঠিক আছে, এখন অবধি তো আমি খারাপ ছিলাম না, কিন্তু এবার আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি লাচ্ছা পরোটা বানায় এমন ভয়ঙ্কর ডাইনি হয়ে দেখাবো যে সবাই আমাকে পরের 10 জন্ম অবধি মনে রাখবে। রেগে মাধুরী জগনের নষ্ট হয়ে থাকা দোকানে যায় আর নিজের জাদু দিয়ে সব জিনিস ওখানে গুছিয়ে দেয়। এবার ভেতরে গিয়ে লাচ্ছা পরোটা বানাতে লাগে। আশেপাশের লোকেরা তাকে দেখে তো তারা দোকানে এসে দাঁড়িয়ে যায়। ডাইনি ঘুরে সেই লোকটাকে দেখে। লোকটার ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। লোকটা পালানোর চেষ্টা করে, কিন্তু ডাইনি তাকে ধরে নেয়। তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, এবার আমি কাউকে ছাড়ব না। এক এক করে সবার সাথে প্রতিশোধ নেব, কিন্তু সবার আগে তুমি এসেছো মরতে, তাই আমি তোমাকে আরো বিশেষ মৃত্যু দেব। ডাইনি রেগে একটা বড় লাচ্ছা পরোটা তোলে আর সেই লোকটার মুখে ঢুকিয়ে দেয়। এই নে, খা, আর খেয়ে মরে যা। আমার পরোটায় কিছু মেশানো ছিল না, কিন্তু এবার আমার এই পরোটাগুলো তোমাদের সবার মৃত্যুর কারণ হবে। ডাইনি রেগে সেই লোকটার মুখে পরোটা ঢোকাতেই থাকে, আর লোকটা নিঃশ্বাসও নিতে পারছিল না। আশেপাশে লোকেরা জড়ো হয়ে যায়, আর তারাও এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে, কিন্তু কারোরই সাহস ছিল না যে সে ডাইনিকে থামায়। তখনই ওখানে জগন আসে। এইসব কি হচ্ছে? মাধুরী, এইটা তুমি কি? হ্যাঁ, আমিই আছি, আর আমি প্রতিশোধ নিচ্ছি। মাধুরী, আমাদের দুজনের সঙ্গেই ভুল হয়েছে। তুমি নিজের চাকরি হারালে আর আমার দোকানটাকে বন্ধ করে দিতে হলো। আমাকে ক্ষমা করে দাও। অন্যদের মতন আমিও সন্দেহ করলাম তোমার উপরে। আমি এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে আমার ভেতরের ধৈর্যটাই শেষ হয়ে গেছিল, আর আমি তোমাকে ভুলভাল বললাম। আমি জানতে পেরে গেছি যে কে জিনিস মিশিয়েছিল। বিরজু। জগনের কথা শুনে ডাইনির সাথে সাথে ওখানকার সবাই হয়রান হয়ে যায়। জগনের কথা শুনে ডাইনির রাগ আরো বেশি বেড়ে যায়। সে জগনকে বলে, জগন দাদা, আমাকে এক্ষুনি সেই বিরজুর কাছে নিয়ে চলো, আমি তাকে ছাড়ব না। জগনের সাথে যাওয়ার আগে মাধুরী অনেকগুলো লাচ্ছা পরোটা বানিয়ে নেয় আর ওগুলো প্যাক করে নিজের সাথে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মাধুরী আর জগন বিরজুর ঘরে পৌঁছে যায়, আর বিরজু তাদেরকে দেখে অবাক হয়ে যায়। ডাইনি নিজের লাচ্ছা পরোটা বার করে আর বিরজুকে সেগুলো খাইয়ে মেরে ফেলে।
বিরজুকে মারার পর মাধুরীর আত্মাও শান্তি পেয়ে যায় আর সে চলে যায়। এরপরে জগন আবার নিজের লাচ্ছা পরোটার দোকান লাগিয়ে নেয়।